আমরা দেখলাম যে দুটো ঈদের সময় প্রফেসর ইউনূস যখন নামাজ পড়েন, তারপরে 5 বছর স্যার আপনাকে চাই, কিংবা ছাত্রদের ভিতরে কেউ কেউ বিশেষ করে সার্জিস আলম তিনি লিখলেন, এখন আর এই আওয়াজগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই। ফলে আপনার সরকারের বা প্রফেসর ইউনূসের সরকারের জনপ্রিয়তা কমলো, নাকি আপনারা আগে থাকতে চেয়েছেন এখন থাকতে চান না, বা ঘটনাটা আসলে কি? না, এটা 5 বছর চাচ্ছে কি না আছে, আমরা তো আমাদের কথাগুলো প্রফেসর ইউনূস প্রথমে আমার মনে হয় সেকেন্ড না থার্ড বার যখন বক্তৃতা দিলেন উনি কিন্তু বলেই দিয়েছেন যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশনটা হবে। উনি ওনার মার্কারটা তো তখনই টেনে দিয়েছেন, কিন্তু এই জিনিসটা তো প্রথম থেকেই ছিল। অনেকেই বললো যে আপনারা থাকেন 5 বছর, কোনো সময় একটা ঢেউটা বেশি উঠে, কোনো সময় বাট আমাদের কথা হচ্ছে যে উনি বারবার বলেছেন, এবং পরবর্তীতে লাস্ট যেটা স্পিচে উনি একদম সুনির্দিষ্ট ডেটও বলে দিয়েছেন যে এপ্রিলের প্রথম হাফে, একদম স্পষ্ট। এবং তারপরে যখন একটা বড় পার্টির সাথে আমরা কথা বললাম, তখন এটাও আপনারা দেখেছেন যে বলা হয়েছে যে মানে রোজার আগেও হতে পারে, প্রোভাইডেড এই কাজগুলো যদি হয়ে যায়। আমরা চাই যে আমরা ইলেকশনটা, আমাদের যে কাজগুলো ইকোনমি, যে মূল তো কাজ হচ্ছে রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন। রিফর্মের কাজগুলো অনেক জায়গায় অনেক বেশি, অনেক কাজ হয়েছে। আমরা এগুলো সবগুলো পাবলিশ করব কি কি কাজ আমরা করেছি। তারপরে ট্রায়ালের জায়গাটা আপনারা দেখেছেন যথেষ্ট দৃশ্যমান হয়েছে, ট্রায়াল কি কি হচ্ছে। হ্যাঁ, এবং এগুলো শেষ করে আমরা ইলেকশনটা দিতে চাই। কেননা আমাদের পুরো এই ইন্টারিম গভর্নমেন্টের কাজটা হচ্ছে ডেমোক্রেটিক ট্রানজিশনটাকে স্মুথলি করা, স্মুথলি যাতে আমরা একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টের কাছে আমরা পাওয়ারটা হ্যান্ড ওভার করে আমাদের দায়িত্ব থেকে আমরা চলে যেতে চাই। এটা একটা দায়িত্ব ছিল, খুবই একটা কঠিন দায়িত্ব। সেই কাজটা আমরা সুচারুভাবে করে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে দিতে চাই, যাতে বাংলাদেশের ডেমোক্রেসিটা খুব পাকাপোক্ত হয় এবং কন্টিনিউ হয়। জি শফিক ভাই, কিন্তু একটা জায়গায় যে প্রশ্নটা বারবারই উঠছে, বিশেষ করে আমাদের নাহিদ ইসলাম, উনি সরকার থেকে বের হয়ে এসে যখন একটি দল গঠন করলেন, তাকে শুভকামনা জানানো আপনার কিংবা আমাদের আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল, এবং তাদেরকে একটু বাড়তি গুরুত্ব দেওয়া হয়তো জুলাইয়ের শক্তি হিসেবে সেটা দিয়েছেন। ফলে সরকারকে প্রথম দিকে মনে হচ্ছিল সরকার অনেক বেশি প্রো ছাত্র বা প্রো এনসিপি। লন্ডন বৈঠকের পরে আপনারা কি অনেক বেশি প্রো বিএনপি হয়ে গেলেন? ধরেন কালকের এই সিদ্ধান্তের পরে বিএনপি যেরকম খুশি, বা মির্জা ফখরুল সাহেব যেভাবে স্বাগত জানালো, জামাত কিংবা এনসিপি কিন্তু সেভাবে স্বাগত জানায়নি। ফলে সরকারও কি একটু বিএনপি পন্থী হয়ে যাচ্ছে কিনা? এটা আসলে কি, আমরা গত 11 মাসে এটা দেখছি। একবার আমাকে বলছে যে এইটা আমরা প্রো এনসিপি হয়ে যাচ্ছি, পরের দিন আমাকে না আপনারা প্রো বিএনপি, পরশুদিন আবার আমরা প্রো জামায়াত, এরা ইসলামিস্ট হয়ে যাচ্ছে। এগুলোর কথাই গত 11 মাসেই আমরা শুনছি। আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি, এই গভর্নমেন্ট তার কাজগুলো করে যাচ্ছে, এবং গভর্নমেন্টের কাজগুলো তো আমি বললাম যে রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন। এবং আপনারা দেখবেন যে এটা কতটা নিউট্রাল পজিশন থেকে আমরা কাজটা করি। কিন্তু বড় দল হিসেবে বিএনপিকে কি আপনারা একটু বেশি সমীহ করছেন এখন, যেটা মাঝখানে হয়তো প্রাপ্য সমীহটা করেননি? ধরেন তাদেরকে প্রপারলি তারা বৈঠক চেয়েছে, পায় নাই। যারাই জুলাই অগাস্টে ছিল, যারা জুলাই অগস্টের একটা মহৎ, একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থানে ছিল, সব দলই আমাদের অংশীজন, সবাইকে আমরা দেখি। তবে বিএনপি অবশ্যই একটা বড় পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, সবাইকে আমরা সমানভাবেই দেখি। জি জি শফিক ভাই, এই ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস তাহলে হচ্ছেই, এটা তো এখন আজকে তো ডিসিশন তাই হলো। জি, তাই যদি হয়, আপনি ভালো জানেন আমাদের যে এর আগে যে 18টি দেশে হয়েছে, সেই দেশগুলোর অবকাঠামো, অবস্থান, সেখানকার সরকার ব্যবস্থাপনা সব কিছু খুবই ভঙ্গুর। ধরেন আমি যদি প্যালেস্টাইনের গাজার কথা বলি, কিংবা আফ্রিকার বেশ কয়েকটি দেশের নাম বলতে পারি, আমরা কি ওই কাতারে চলে যাচ্ছি? আমরা ওই কাতারে চলে যাচ্ছি না, কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমাদের যে হিউম্যান রাইটসের ভায়োলেশনটা ভয়ানক রকমের হয়েছে। হ্যাঁ, সেই জন্য আমরা যে কাজটা হচ্ছে, তাদেরকে 3 বছরের জন্য একটা চুক্তি, তারপরে 3 বছরের পরে যদি একটা ইলেক্টেড গভর্নমেন্ট বলে যে না আমরা এদেরকে রাখবো না, দে ক্যান মেক এ ডিসিশন, ইজিলি একটা ডিসিশন করতে পারে। কিন্তু যেই ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, সিক্রেট এজেন্সিগুলো, ইন্টেলিজেন্স এজেন্সিগুলো ভয়ানক রকমের অপকর্মে লিপ্ত ছিল। হ্যাঁ, তো এই যে এই দেশে এই কাজগুলো যে হয়েছে, সেই কাজগুলো তো সিস্টেমেটিক একটা, আমরা যেই
ইনভেস্টিগেট করা এটা কতটা সিস্টেমেটিক এবং এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে, তো সেই জন্য ওদের ইয়েটা আমাদের দরকার ছিল। এই যে এই ধরনের যে সিস্টেমেটিক হিউম্যান রাইটস ভায়োলেশন এবং এত ওয়াইড স্প্রেড, এটা এশিয়ার কয়টা দেশে হয়েছে? ঠিক না? আপনি 2-1টা দেশ পাবেন, কিন্তু বেশিরভাগ দেশেই তো এমন হয়নি। ফলে আমরা দেখছি যে তাদের এক্সপার্টিসটা আমাদের দরকার। আপনি একটা উদাহরণ দেই, আমরা যদি জুলাই অগাস্টের যে মিয়ানমারে তো হয়েছে শফিক ভাই, জুলাই অগাস্ট, মিয়ানমারের কথা আমি বলছি না, মিয়ানমার একটা মিলিটারি শাসিত একটা দেশ, সেটা এটার সাথে আনবেন না। আমরা জুলাই অগাস্টে যে কিলিংটা হয়েছে, যে এই ভয়ানক হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, একটা ম্যাসাকার হয়েছে ভয়ানক রকমের, এটা যদি ধরেন আমরা যদি নিজেরা ইনভেস্টিগেট করতাম, বা ধরেন আমাদের একটা কমিটি করে দিলাম বা একটা কমিশন করে দিলাম, যেটা করাও হয়েছিল বিগত সরকারের সময়, এইটা যদি করে ওরা যদি ইনভেস্টিগেট করতো, করে যদি যেটাই হতো, তখন অনেকে বলতো যে না এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড বায়াসড। তো ইউএনের হিউম্যান রাইটস অফিস যখন এটা করেছে, কেউ কিন্তু একটা কথা বলতে পারে নাই। ঠিক তেমনি ওই প্রয়োজনীয়তা নিরেখেই এদেরকে আনা হয়েছে। তার মানে কি ওই ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য ইউএন যখন আসলো তখনকার শর্ত হিসেবেই কি এটা হচ্ছে? না না, সেটা শর্তের বিষয় না, বাট ওদের এক্সপার্টিসটা আমাদের লাগে। এই কাজগুলো তো খুব সিস্টেমেটিক করতে হয়। এই কাজগুলো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, আপনি ভাবছেন যে গুম এখন বন্ধ হয়েছে, এটা যদি আবার রিকার করে, এটা যদি আবার 2-1টা ঘটনা ঘটে, এই জিনিসগুলো তো আমরা চাই যে এই জিনিসগুলো সিস্টেমেটিক্যালি ইনভেস্টিগেটেড হোক। এটা আমাদের দরকার। এই এক্সপার্টিসটা আমাদের অনেক ক্ষেত্রে নাইও।